Halal food has become easier to find in Edmonton. It's changing how restaurants and butcher shops are doing business. 4 years on, more and more Americans eat halal food daily. If you're a fan of fried chicken, you may have noticed that more restaurants are putting halal meat on the menu. Not all halal meat is like organic chicken, but demand is surging. We're seeing a lot more of non-Muslims wanting to be active in the halal products and services industries. আপনি জেনে অবাক হবেন, বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার এখন প্রায় 3.5 ট্রিলিয়ন ডলারের, যা 2034 সালের মধ্যে 10 ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। আপনি আরও অবাক হবেন যখন জানবেন এই বিশাল বাজারের 80% দখল করে রেখেছে ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং ভারতের মতো অমুসলিম দেশগুলো। বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়েও বাংলাদেশ এই বাজার থেকে বছরে $1 বিলিয়ন আয় করতে ব্যর্থ হচ্ছে। কেন 16 কোটি মুসলিমের দেশ হয়েও আমরা বিশ্বজুড়ে হালাল হাব হতে পারছি না? স্রেফ সার্টিফিকেট আর ল্যাবরেটরির অভাবে কি আমরা $1,000 কোটি সুযোগ হারাচ্ছি? চলুন খুঁজে দেখা যাক আমাদের পিছিয়ে থাকার প্রকৃত কারণ। হালাল এখন আর স্রেফ ধর্মীয় কোনো বিষয় নয়, এটি এখন গ্লোবাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কসমেটিক্স, ফার্মাসিউটিক্যালস, ট্যুরিজম থেকে শুরু করে ফাইন্যান্স সবই এখন হালালের অন্তর্ভুক্ত। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর সহকারী অধ্যাপক ডক্টর মমিনুল ইসলামের মতে, ঔষধের ক্যাপসুল কোটিং থেকে শুরু করে লজিস্টিক্সের প্রতিটি ধাপে আজ হালাল মানদণ্ড কঠোরভাবে মানা হচ্ছে। বর্তমানে 180টি দেশে হালাল পণ্যের চাহিদা রয়েছে, যার বড় কারণ এর উচ্চ গুণমান এবং স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া। কিন্তু দুঃখজনকভাবে এই বিশাল চাহিদার বিপরীতে বাংলাদেশের হালাল রপ্তানি এখন মাত্র $850 মিলিয়ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের হালাল খাতের সবচেয়ে বড় বাধাটি হলো সার্টিফিকেশন। সারা বিশ্বে বাংলাদেশ ওই একমাত্র দেশ যেখানে দুটি আলাদা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশন এবং বিএসটিআই হালাল সার্টিফিকেট দেয়। ডক্টর মমিনুল ইসলাম ইন্ডাস্ট্রি ইনসাইডারকে বলেন, এই দ্বৈত নীতি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। যেমন বেঙ্গল মিটকে একবার ইসলামিক ফাউন্ডেশন থেকে আবারও বিএসটিআই থেকে সার্টিফিকেট নিতে হয়েছিল। এতে সময় এবং অর্থ দুই নষ্ট হচ্ছে। অন্যদিকে মালয়েশিয়ার জাকিম সার্টিফিকেটের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো একক ব্র্যান্ডিং আমাদের নেই, ফলে ইউরোপ বা আমেরিকার ক্রেতারা আমাদের সার্টিফিকেটকে সহজে গ্রহণ করতে চান না। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজীব এইচ চৌধুরী মনে করেন, আধুনিক ল্যাবরেটরি আর দক্ষ জনবলের অভাব আমাদের বড় চ্যালেঞ্জ। হালাল রপ্তানিতে এখন ট্রেসেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ পশুর খাদ্য থেকে শুরু করে ফাইনাল প্যাকেজিং পর্যন্ত সব কিছুর রেকর্ড থাকতে হবে। বেঙ্গল মিটের সাপ্লাই চেন প্রধান সৈয়দুল হক ভুইয়া আমাদেরকে জানান, আইটি ভিত্তিক ট্রেসেবিলিটি সিস্টেম ছাড়া আন্তর্জাতিক বাজারে টিকে থাকা এখন প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা এখন একটি ন্যাশনাল হালাল রেজিস্ট্রি এবং ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে টেম্পার প্রুফ ডিজিটাল সার্টিফিকেটের ওপর জোর দিচ্ছেন। এছাড়া এয়ারপোর্ট, কোল্ড স্টোরেজ বা হিমাগারের অভাবেও একটি বিশাল কমপ্লায়েন্স ইস্যু তৈরি হয়। মালয়েশিয়া বা ব্রুনাইয়ের হালাল নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা হয়, কিন্তু বাংলাদেশে একাডেমিক পর্যায়ে এই নিয়ে কোনো আগ্রহ নেই বললেই চলে। এছাড়া হালাল ফাইন্যান্স বা সুদমুক্ত ব্যাংকিং সেক্টরে আমাদের অনেক বড় সুযোগ থাকলেও দক্ষ জনবলের অভাবে আমরা পিছিয়ে আছি। সবচেয়ে বড় বিষয় হলো ব্র্যান্ডিং। মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো বাংলাদেশ এখনও হালাল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পায়নি। প্যারাগন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ ইন্ডাস্ট্রি ইনসাইডারকে জানান, বিদেশি ক্রেতারা যখন হালাল সার্টিফিকেট চায়, তারা আন্তর্জাতিক মানের তথ্য সরবরাহ করতে হিমশিম খান। তবে প্রাণ আরএফএল গ্রুপের মতো কিছু কোম্পানি মালয়েশিয়ান এক্সপোর্টে ভালো অর্ডার পেয়ে নতুন আশাআলো দেখাচ্ছে। বাংলাদেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল হালাল অ্যাক্রেডিটেশন ফোরামের সদস্যপদ পেয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। কিন্তু $3.5 ট্রিলিয়ন এই বিশাল খাতের অংশ পেতে হলে আমাদের স্রেফ মুসলিম দেশ হওয়ার অহংকার ত্যাগ করে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, অত্যাধুনিক ল্যাবরেটরি এবং ডিজিটাল ট্রেসেবিলিটি নিশ্চিত করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ না করে একটি একক হালাল বোর্ড গঠন করতে হবে আর খাদ্যের বাজারের মনিটরিং শক্তিশালী করতে হবে। তবেই বাংলাদেশ বিশ্ববাজারে এই বিশাল সুযোগ কাজে লাগাতে পারবে।